কি খবর তোমাদের, কেমন আছো তোমরা সবাই? সো পরিমিতির আমরা অলরেডি দুইটা ক্লাস করে ফেলছি, 16.1 16.2। আজকে হচ্ছে 16.3, 16.3। এটা হচ্ছে পরিমিতির মধ্যে সব থেকে সহজ এবং সব থেকে ছোট চ্যাপ্টার। এই চ্যাপ্টারে খুব সামান্য কিছু ম্যাথ, সামান্য কিছু সূত্র। সো আমরা অল্প কিছু ম্যাথ এবং সূত্রের মাধ্যমে ইনশাল্লাহ এই ক্লাসের মধ্যে দেখে ফেলবো সবগুলা। তার আগে একটা কোশ্চেন পড়ি। কোশ্চেন পড়লে আমি দুইটা টপিক পাবো, সেই দুইটা টপিক নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারটাতে আলোচনা করা হয়েছে বৃত্ত রিলেটেড। আর তুমি জানো বৃত্ত রিলেটেড সবকিছুই সহজ। বৃত্ত রিলেটেড সবকিছুই সহজ। তুমি বৃত্তের দুইটা জিনিস জানো না, একটা হচ্ছে বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর, এবং বৃত্তের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের সূত্র কত? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। এই যে বৃত্তের ক্ষেত্রফল, আমরা কি ত্রিভুজ চতুর্ভুজের ক্ষেত্রফল শিখে আসলাম, এখন বৃত্তের ক্ষেত্রফল। এই বৃত্তের ক্ষেত্রফল কিন্তু ত্রিভুজ থেকেই আসছে। এটা তোমরা বিভিন্ন ভিডিওতে দেখে থাকবে, আমি আর এখানে বলবো না। এই যে একটা বৃত্তকে ছোট ছোট ত্রিভুজে যদি ভাগ করি, তাহলে এই যে উচ্চতা গুলা হয় হচ্ছে ব্যাসার্ধ। আর এই যে এ বি সি, এইগুলো এত ছোট করে নিব যে এটাকে সরল রেখা ধরা যায়। পরে এই সবগুলা এ বি সি যোগ করলে আমি পেয়ে যাই সম্পূর্ণ বৃত্তের পরিধি। ওইখান থেকে অ্যাকচুয়ালি ক্ষেত্রফলটা আসছে। তো এটা তোমরা দেখবা, এটা বিভিন্ন ভিডিও আছে বা অলরেডি তোমরা জানো যে বৃত্তের ক্ষেত্রফল অ্যাকচুয়ালি ছোট 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 ত্রিভুজে ভাগ করে বৃত্তের ক্ষেত্রফল বের করা যায়। আর পরিধি তো জানোই। তাহলে এখানে একটা জিনিসই জানা দরকার, সেটা হচ্ছে আর ব্যাসার্ধের মান। তার মানে বৃত্তের ব্যাসার্ধের মান জানা আছে বলতে আমি বৃত্তের সবকিছুই জানি। বৃত্তের ব্যাসার্ধের মান জানলে আমি পরিধি জানি, বৃত্তের ব্যাসার্ধের মান জানলে আমি ক্ষেত্রফলও জানি। এখন আমার নতুন করে কি জানতে হবে? আচ্ছা, এটা কি একটু দেখানোর দরকার আছে? দেখানোর দরকার নাই তো। এই যে ছোট ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ ইন্টু ভূমি হচ্ছে এ ইন্টু উচ্চতা হচ্ছে আর, প্লাস হাফ ইন্টু ভূমি হচ্ছে বি ইন্টু উচ্চতা হচ্ছে আর। এইভাবে যেতেই থাকবে, তাই না? এখান থেকে কমন নেওয়া যায় হাফ, আর কমন নেওয়া যায়, থাকে হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডট 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 যেতেই থাকে, ইকুয়াল টু হাফ ইন্টু আর ইন্টু এই যে এ বি সি। এই যে এইভাবে আসলে এইটুকু ডি ই, এইভাবে আস্তে আস্তে সম্পূর্ণ বৃত্তের পরিধি চলে আসবে। তুমি কি জানো পরিধি হচ্ছে 2 পাই আর। এই আর এই টু টু কেটে দাও, দেখো হচ্ছে পাই আর স্কয়ার বৃত্তের ক্ষেত্রফল। এই তো ছোট ছোট ত্রিভুজে ভাগ করে বৃত্তের ক্ষেত্রফল বের হয়ে যায়। এখন তোমার কাছে দুইটা টপিক নতুন আসবে, সেটা হচ্ছে একটি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে। আমি জানি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকলে সবকিছুই বের করা যায়। তোমাকে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 8 সেন্টিমিটার, ওয়েল এন্ড গুড। বৃত্তচাপ কেন্দ্রে 56 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাইলে তোমাকে ফার্স্টে শিখতে হবে বৃত্তচাপটা কি, এটা একটু দেখতে হবে। এবং সেই বৃত্তচাপ কিভাবে কেন্দ্রে 56 ডিগ্রি কোণ উৎপন্ন করলো এটাও জানতে হবে। জানার পরে তোমাকে নির্ণয় করতে হবে বৃত্তচাপের দৈর্ঘ্য এবং বৃত্তকলার ক্ষেত্রফল। দেখো সম্পূর্ণ নতুন জিনিস, বৃত্তচাপের দৈর্ঘ্য এবং বৃত্তকলার ক্ষেত্রফল। বৃত্তচাপ কি, বৃত্তকলার ক্ষেত্রফল কি, এই জিনিস দুইটা একটু দেখে ফেলি, তাইলেই মনে করো এই চ্যাপ্টারের সূত্র দেখা শেষ হবে, নতুন করে সূত্র দেখতে হবে না। তাহলে দেখো, এই যে মনে করো একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা, এখান থেকে যে কোনো একটা চাপ কেটে নিব, এই যে এস, এটাই হচ্ছে বৃত্তচাপ। এই চাপটা আমি যে কোনো ভাবে কেটে নিতে পারি। যদি ব্যাসার্ধ আঁকি তাহলে উপরের টুকু চাপ, এটাকে বলা হয় অর্ধবৃত্ত। আমি চাইলে অনেক বড় করেও আঁকতে পারি, মনে করো যে এই যে এই অংশটুকু চাপ হিসাবে কেটে নিলাম। আমি চাইলে নিচের এই অংশ চাপ হিসাবে কেটে নিলাম। আবার আমি যদি চাই এই সম্পূর্ণ অংশটুকুকেই চাপ হিসাবে কেটে নিতে পারি। তাহলে বৃত্তের চাপকে যদি তুমি এস দ্বারা প্রকাশ করো, এই যে এই অংশটুকু বৃত্তের চাপ যদি এস দ্বারা প্রকাশ করো, বৃত্তের ব্যাসার্ধ আর, ব্যাসার্ধ আর তো তুমি জানোই। তাহলে এই যে বৃত্তের চাপ কেন্দ্রে দেখো একটা কোণ উৎপন্ন করতেছে, এই কোণটাই হচ্ছে বৃত্তের চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ, যেটাকে থিটা তুমি বলতে পারো। এখন একটা বিষয় খেয়াল করো, বৃত্তের চাপ যত বড় হবে, বৃত্তের চাপ যত বড় হবে কেন্দ্রে উৎপন্ন কোণটাও তত বড় হতে থাকবে। দেখো এই চাপ যে কোণ উৎপন্ন করে, এই চাপ তার থেকে বড় কোণ উৎপন্ন করে। অর্থাৎ এই যে যে বৃত্তের চাপ এস সমানুপাতিক থিটা। বৃত্তের চাপ কি, কেন্দ্রে উৎপন্ন কোণের সমানুপাতিক। কেন্দ্রে উৎপন্ন কোণ যত বড় হতে থাকবে বৃত্তের চাপ তত বড় হতে থাকবে। বৃত্তের চাপ কেন্দ্রে উৎপন্ন কোণের সমানুপাতিক। এবং অনেক গবেষণা করে কি জানা গেছে জানো, এটাকে যদি তুমি সমান চিহ্ন দাও, আমরা জানি কোনো সমানুপাতিক উঠানোর জন্য সমান চিহ্ন দিতে হয়, এবং এই সমান চিহ্নটা হচ্ছে ধ্রুবক আসে। সমান চিহ্ন দিলেই ধ্রুবক আসে, যেমন মহাকর্ষ ধ্রুবক জি তোমরা আনছো, এফ সমানুপাতিক m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার, ওটাকে যখন ইকুয়াল চিহ্ন দিছো তখন মহাকর্ষীয় ধ্রুবক আসছে। কুলম্বের সূত্রতে কুলম্বের মান আসছে 9 × 10⁹। তেমনি এখানে একটা ধ্রুবক আসে এই সমান চিহ্ন দিলে, সমানুপাতিক উঠাইলে, সেই ধ্রুবকটা হচ্ছে
আর কেউ না, এই বৃত্তের ব্যাসার্ধ এস ইকুয়াল টু আর থিটা। তাহলে চাপ আর ইন্টু থিটা ব্যাসার্ধের সমানুপাতিক। কিন্তু এই চাপের দৈর্ঘ্য এই থিটার মান দেওয়া থাকলে কিভাবে বের করব? এই সূত্র তখনই ব্যবহার করতে পারবো যখন থিটা রেডিয়ান এককে আছে, থিটা রেডিয়ান এককে থাকবে। এটা তোমার হায়ার ম্যাথে 8.1 চ্যাপ্টারে দেওয়া আছে, হায়ার ম্যাথে 8.1 চ্যাপ্টারে এটা নিয়ে কথা বলছে। এখন আমরা এই চাপের দৈর্ঘ্য বের করব হচ্ছে রেডিয়ানের মাধ্যমে, ডিগ্রির মাধ্যমে। কিভাবে এই চাপের দৈর্ঘ্য বের করা যায়? আচ্ছা, এইটা হচ্ছে বৃত্তের চাপ এস ডিভাইডেড বাই সম্পূর্ণ বৃত্তের পরিধি কত? 2 পাই আর। বৃত্তের চাপ ডিভাইডেড বাই চাপ কি? পরিধির ছোট্ট একটা অংশ। এই হচ্ছে বৃত্তের সম্পূর্ণ পরিধি। পরিধি মানে কি? ত্রিভুজের পরিধি হচ্ছে ত্রিভুজের যে কয়টা বাহু আছে বাহুর যোগফল। বর্গের পরিধি বর্গের যে কয়টা বাহু আছে বাহুর যোগফল। চতুর্ভুজের পরিধি চতুর্ভুজের যে কয়টা আছে বাহু আছে বাহুর যোগফল। পঞ্চভুজ ষড়ভুজ অষ্টভুজের পরিধি 8টা বাহুর যোগফল। তেমনি বৃত্তের পরিধি হচ্ছে এই দিক থেকে হাঁটা শুরু করবা, হাঁটতে হাঁটতে আবার এখানে চলে আসবা। অর্থাৎ এই যে যে একটা রশি দ্বারা বৃত্তটা বানাইছো, এটাকে টান দিয়ে লম্বা করলে যা পাবা সেটাই হচ্ছে বৃত্তের পরিধি। ভালো কথা। এই পরিধির ছোট্ট একটা অংশ হচ্ছে এই চাপ এস। তাহলে এস ডিভাইডেড বাই সম্পূর্ণ পরিধি ইকুয়াল টু এই চাপটা কেন্দ্রে কতটুকু কোণ উৎপন্ন করছে থিটা ডিভাইডেড বাই 2 পাই আর। সম্পূর্ণ পরিধি কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? তুমি জানো একটা বৃত্তের কেন্দ্রে টোটাল 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। এই যে এটাই হচ্ছে সম্পর্ক। এই সম্পর্কটা সব সময় মনে রাখবা, যখন কোনো কিছু সাপেক্ষে কম্পেয়ার করা হয় নিচে থাকে আদর্শ মান, উপরে থাকে যেই মানটা বের করবা। এটা তোমরা কেমিস্ট্রিতে তোমাদের মন আছে n ইকুয়াল টু বের করছো, w বাই m ইকুয়াল টু মানে এই একটা সংখ্যা ছিল না, এই ভর বাই ভর, তারপরে হচ্ছে নাম্বার বাই নাম্বার, উপরে হচ্ছে তুমি যে নাম্বারটা বের করবা সেই নাম্বার, নিচে হচ্ছে আদর্শ নাম্বার, ডিভাইডেড বাই আয়তন হচ্ছে আয়তন ডিভাইডেড বাই আয়তন, নিচে হচ্ছে আদর্শ আয়তন। তাহলে নিচে সব সময় আদর্শ থাকে, ফিজিক্স ম্যাথ পড়াতে যে কেমিস্ট্রি পড়া ফেললাম, নিচে সব সময় আদর্শ মানটা থাকে, উপরে যে মানটা বের করবা সেটা থাকে। তাহলে দেখো একটা বৃত্তের টোটাল পরিধি হচ্ছে 2 পাই আর। এইখান থেকে আমি একটা নির্দিষ্ট চাপ কেটে নিব, সেই চাপের দৈর্ঘ্য এস। এই 2 পাই আর সম্পূর্ণ বৃত্তে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আর আমি যে যে চাপ কেটে নিছি সেই চাপ থিটা কোণ উৎপন্ন করে। তাহলে এস বাই 2 পাই আর ইকুয়াল টু থিটা বাই 360। এটা একটা সম্পর্ক। এই সম্পর্ক থেকে তুমি এস এর মান বের করতে পারো, কারণ এই যে যে আর ব্যাসার্ধ দেওয়া থাকলে তো সম্পূর্ণ পরিধির মান 2 পাই আর বের করতে পারোই, আর কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা দেওয়া থাকলে এস এর মান বের করতে পারো, আবার এস এর মান দেওয়া থাকলে থিটার মান বের করতে পারো। তাহলে এখানে অজানা রাশি আছে তিনটা, একটা হচ্ছে ব্যাসার্ধ, একটা হচ্ছে চাপ, একটা হচ্ছে চাপ দ্বারা উৎপন্ন কোণ। এই থিটা হচ্ছে চাপ দ্বারা উৎপন্ন কোণ। সো যে কোনো দুইটা দেওয়া থাকলে তুমি অপর একটা বের করতে পারবা। আশা করি বুঝতে পারছো। এটাকে অনেকে কি করে জানো? এটাকে অনেকেই এইভাবে লেখে, এই যে তোমার মনে করো যে কিভাবে লেখে, এই যে এটাকে একটু ক্যালকুলেশন করা যায়। এই যে 2 দ্বারা এটাকে কাটা দেয়, এটা থেকে কাটা দিলে হচ্ছে 180, তখন s ইকুয়াল টু লেখে পাই আর থিটা ডিভাইডেড বাই 180। কিন্তু এইভাবে মনে থাকে না, তুমি এইভাবে হিসাব করো না। তুমি কিভাবে হিসাব করবা জানো? তুমি হিসাব করবা এই যে এইভাবে, s হচ্ছে চাপের দৈর্ঘ্য ডিভাইডেড বাই টোটাল পরিধি, কারণ চাপটা পরিধি থেকে ছোট একটু অংশ কেটে নিছো, ইকুয়াল টু থিটা ডিভাইডেড বাই টোটাল অ্যাঙ্গেল 360 ডিগ্রি। বাস, এটা মনে থাকলেই তুমি এই যে বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবা। তাহলে দেখো তো, আমাদের যে কোশ্চেন এখানে ব্যাসার্ধ দেওয়া আছে 8, ব্যাসার্ধ দেওয়া আছে 8 এবং কেন্দ্র উৎপন্ন কোণ দেওয়া আছে 56 ডিগ্রি, সব দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা এস এর মান বের করে ফেলতে পারবো না? পারবো। তার আগে আরেকটা কথা বলে নিই, বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করো। এই যে একটা চাপ, এই ব্যাসার্ধের সমান চাপ যদি কেটে নেই, এটাও তো ব্যাসার্ধ, এই যে এখানে যে ক্ষেত্রফলটা উৎপন্ন হয়েছে এটাকে বলা হয় বৃত্তকলা। এটাকে বলা হয় বৃত্তকলা। একটা চাপ বৃত্তে যতটুকু ক্ষেত্রফল তৈরি করে সেটাকে বলা হয় বৃত্তকলা। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল কত হবে? বৃত্তকলার ক্ষেত্রফল দেখো খুবই সিম্পল জিনিস, তুমি যদি বুঝো, পাই আর স্কয়ার। কিন্তু পাই আর স্কয়ার তো বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফল না। সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। এই সম্পূর্ণ বৃত্তের মধ্যে থেকে এই অংশটুকুকে আমি বাদ দিয়ে দিব। এই অংশ হচ্ছে কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করছে, তাহলে ইনটু থিটা বাই 360 ডিগ্রি, টোটাল কোণ 360 ডিগ্রি। এই যে এটাই হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল। পাই আর স্কয়ার সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল, একে গুণ করব হচ্ছে আমাদের অংশ, মানে আমাদের যে বৃত্তকলা সেটা কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, থিটা বাই 360। এইটুকু মনে রাখতে পারবা, তাইলে হচ্ছে তোমার এই রিলেটেড আর কোনো কিছু প্রবলেম হবে না। তাইলে এটা হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করার সূত্র, আর এটা হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল বের করার সূত্র। বৃত্তের ক্ষেত্রফল ইনটু থিটা বাই 360।
এটা দ্বারা তো সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল পাচ্ছি, কিন্তু এটা হচ্ছে আমাদের যে বৃত্ত কলাটা সেটা কতটুকু কোণ কেন্দ্রে উৎপন্ন করছে সেই থিটা ডিভাইডেড বাই টোটাল কোণ 360 ডিগ্রি। বাস, এর থেকে আর বেশি কিছু তোমার লাগবে না, এখন শুধু ম্যাথ করে ফেললেই হবে। মনোযোগ দাও। তাহলে একটি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে এখানে কি কি দেওয়া আছে? এখানে গিভেন হচ্ছে তোমাকে r ইকুয়াল টু 8 এবং থিটা ইকুয়াল টু হচ্ছে 8 সেন্টিমিটার। r ইকুয়াল টু 8 সেন্টিমিটার এবং থিটা হচ্ছে 56 ডিগ্রি। ভালো কথা, ভালো কথা। যদি চিত্র আঁকি, লাগবে না যদিও, এই যে এই r টা দেওয়া আছে 8 সেন্টিমিটার এবং এইখানে কোণটা দেওয়া আছে হচ্ছে 56 ডিগ্রি। প্রথমত এই চাপ s, এই চাপের দৈর্ঘ্য বের করো। আমরা কি জানি? চাপের দৈর্ঘ্য s ডিভাইডেড বাই 2 পাই r ইকুয়াল টু চাপ দ্বারা উৎপন্ন কোণ ডিভাইডেড বাই টোটাল উৎপন্ন কোণ। এবার ক্যালকুলেশন করো, s ইকুয়াল টু থিটা ইনটু 2 পাই r ডিভাইডেড বাই 360 ডিগ্রি ইকুয়াল টু থিটার মান হচ্ছে 56 ডিগ্রি ইনটু পাই 3.1416 ইনটু r এর মান 8 ডিভাইডেড বাই এই যেটা দ্বারা এটাকে কাটলে 180, সো তুমি নিচে 180 লেখা দিতে পারো কাটাকাটি সুবিধার জন্য। এটা পুরাটা ক্যালকুলেটরে দাও, সেন্টিমিটারে পেয়ে যাবা 56 ইনটু 3.1416 ইনটু 8 ডিভাইডেড বাই 180। এটা করলে তুমি কত পাবা জানো? ক্যালকুলেটরে চাপ দাও, ক্যালকুলেটরে চাপ দিলে 7.82 সেন্টিমিটার পাবা, 7.82 সেন্টিমিটার। এই হচ্ছে তোমার বৃত্তচাপের দৈর্ঘ্য, এই বৃত্তচাপের দৈর্ঘ্য। এখন এইদিকে চলে আসো, তোমাকে বের করতে বলছে বৃত্তকলার ক্ষেত্রফল। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল সমান সমান সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার ইনটু বৃত্তকলা যতটুকু কোণ উৎপন্ন করছে ডিভাইডেড বাই টোটাল 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয় বৃত্তের কেন্দ্রে ইকুয়াল টু 3.1416 ইনটু r এর মান 8 স্কয়ার ইনটু 56 ডিভাইডেড বাই 360 ইকুয়াল টু ক্ষেত্রফল যেহেতু অবশ্যই বর্গ একক। এবার এটা ক্যালকুলেটরে তুলো, যেটা আসবে সেটাই অ্যান্সার 31.28। এটা তোমাদের উদাহরণে আছে, এই জন্য আমি জাস্ট অ্যান্সারটা দেখে নিলাম, বর্গ সেমি। আমি কি বুঝাইতে পারছি ম্যাথ? তোমার এই দুইটা জিনিস লাগবে, তার মানে এই চ্যাপ্টারে তুমি নতুন দুইটা জিনিস শিখছো। এই একটা জিনিস যেটা দ্বারা হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য বের করতে পারবা, এই একটা নতুন টপিক যেটা দ্বারা হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবা। সো চলো আরো দুই একটা ম্যাথ দেখা যাক। দেখো প্রশ্ন, ম্যাথ খুব সিম্পল। এই সূত্র দুইটা তুমি বৃত্তকলার ক্ষেত্রফল এবং বৃত্তচাপের দৈর্ঘ্য যদি বের করতে পারো, ম্যাথ খুব ছোট। দেখো একটি বৃত্তের ব্যাসার্ধ 12 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে কি কি তোমাকে দেওয়া আছে তুমি একটু লিখতে থাকো। আর ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 12 সেন্টিমিটার, ভালো কথা। এবং বৃত্তচাপের দৈর্ঘ্য, বৃত্তচাপকে এস দ্বারা প্রকাশ করি, তাহলে দেখো এস ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 14 সেন্টিমিটার। বৃত্তচাপের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার হলে বৃত্তচাপটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। সো ফিল করার জন্য যদি আমরা একটু চিত্র দেখি, মনে করো যে একটা চিত্র থেকে জাস্ট একটু বুঝবো। এই যে ব্যাসার্ধ এটা হচ্ছে 12, এই দিক থেকে চাপের দৈর্ঘ্য মনে করো যে 14, এই যে এইখানে থিটা কোণ উৎপন্ন করছে, এই থিটা ইকুয়াল টু হোয়াট? এই থিটার মান বের করতে হবে। সো সূত্র তো ওইটাই তুমি জানো, s ডিভাইডেড বাই সম্পূর্ণ পরিধি 2 পাই r ইকুয়াল টু থিটা ডিভাইডেড বাই সম্পূর্ণ অ্যাঙ্গেল 360 ডিগ্রি। এত বা থিটার মান বের করতে হবে, তাই না? তাহলে ক্রস গুণ করো, 2 পাই r ইনটু থিটা ইকুয়াল টু s ইনটু 360 ডিগ্রি। এত বা থিটা ইকুয়াল টু s ইনটু 360 ডিগ্রি ডিভাইডেড বাই 2 পাই r। 2 দ্বারা 360 কে কাটো, হয়ে যায় 180 ইকুয়াল টু s ইনটু 180 ডিভাইডেড বাই পায়ের মান 3.1416 ইনটু r এর মান দেওয়া আছে 12। সরি, এই যে s এর মান তো বসাই নাই, s ইনটু 180 রেখে দিছি। s এর মান কত? s এর মান হচ্ছে 14, থিটার মান বের হয়ে যাবে। এটা ক্যালকুলেটরে বসাও, 66.84 ডিগ্রি আসে, 66.84 ডিগ্রি অ্যান্সার। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ম্যাথ কিন্তু খুব সিম্পল। চলো একটু ভিন্ন টাইপে যাওয়া যাক। দেখো তোমার অনুশীলনের 2 নাম্বার ম্যাথ কত সিম্পল, প্রশ্নটা পড়লেই বুঝবা।
প্রতি মিনিটে 66 মিটার বেগে হাফ ওয়ান মানে 1.5 মিটার, এই যে এটা মানে হচ্ছে 1.5, ফার্স্টে আমি সহজ করে দেই। 1.5 মিনিটে একটি ঘোড়া একটি মাঠ ঘুরে এলো, ওই মাঠের ব্যাস নির্ণয় করো। তোমাকে মাঠের পরিধি বলে দিছে, তোমাকে মাঠের পরিধি বলে দিছে। মনে করো যে এটা হচ্ছে মাঠের ব্যাস আর এইখান থেকে এই পর্যন্ত সম্পূর্ণটা ঘুরে আসতে ঘোরার সময় লাগছে 1.5 মিনিট। ঘোড়া 1 মিনিটে অতিক্রম করে 66 মিটার দূরত্ব। ঘোড়া প্রতি মিনিটে 66 মিটার, তার মানে কি 1 মিনিটে 66 মিটার অতিক্রম করে। তাইলে তুমি যদি একটু ভেঙে ভেঙে লেখো, তাহলে 1 মিনিটে 1 মিনিটে অতিক্রম করে অতিক্রম করে কত মিটার? 66 মিটার। অতএব 1.5 মিনিটে 1.5 মিনিটে অতিক্রম করে 66 ইন্টু 1.5 মিটার। তুমি চাইলে নিচের লাইনটা সরাসরি লিখতে পারো, এটা সরাসরি এখন লেখা যাবে। 66 ইন্টু 1.5 কত হওয়ার কথা? খুব সম্ভবত 99। 66.1.5 সরি 66 ইন্টু 1.5 ইকুয়াল টু 99। হ্যাঁ, 99 মিটার। তাইলে 99 মিটার হচ্ছে তোমার পুরো মাঠটা অতিক্রম করে আসছে। তো সম্পূর্ণ মাঠ অতিক্রম করে আসা মানেই তো পরিধি। তাহলে প্রশ্ন মতে তুমি কি বলতে পারো? প্রশ্ন মতে এই যে পরিধি, পরিধিকে সূত্র কি 2 পাই r ইকুয়াল টু 99। প্রশ্ন মতে তো একক দেওয়া হয় না, এখান থেকে তুমি r এর মানটা বের করে নিয়ে আসো। r ইকুয়াল টু 99 ডিভাইডেড বাই 2, পাই এর মান 3.1416 ইকুয়াল টু, সরাসরি করে দাও না, 99 কে ভাগ করব হচ্ছে 2 দ্বারা, ভাগ করব হচ্ছে 3.1416 দ্বারা, ইকুয়াল টু কত আসছে? 15.75। 15.75। কিন্তু এটা আসছে ব্যাসার্ধ। এখানে অনেকেই ভুল করো, এটাকে অ্যান্সার হিসেবে দিয়ে আসো। তোমার কাছে কি চাইছে একটু ভালো করে খেয়াল করো তো। তোমার কাছে চাইছে হচ্ছে ব্যাস। আমরা কি জানি? ব্যাস ইকুয়াল টু 2 ইন্টু আর। অতএব একটু লিখতে হবে যে ব্যাস বড় হাতের আর, ক্যাপিটাল আর ধরো, ব্যাস আর ইকুয়াল টু 2r ইকুয়াল টু 2 ইন্টু 15.75 মিটার। এটাকে ক্যালকুলেটর করো, যেটা আসবে এটাই অ্যান্সার। দেখতেই পারতেছো 31 পয়েন্ট সামথিং আসবে ইন্টু 2, 31.51 মিটার না? হ্যাঁ মিটার, এটাই অ্যান্সার। এটা ছিল তোমাদের 2 নাম্বার ম্যাথ। ঠিক আছে, চলো আরো কিছু করা যাক। দেখো প্রশ্ন অনুশীলনী 6 নাম্বার। একটি বৃত্তাকার পার্কের ব্যাস দেওয়া আছে 26 মিটার। পার্কটিকে বেষ্টন করে বাহিরে 2 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। এই যে বাহিরে, এই কথাটা গুরুত্বপূর্ণ। ওই রাস্তাটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে ছোট্ট একটা চিত্র আঁকি, তাহলে দেখবা তুমি জিনিসটা ফিল করতে পারতাছো। এই হচ্ছে একটি বৃত্তাকার পার্ক। এই পার্কের ব্যাস যেহেতু 26 মিটার, তার মানে ব্যাসার্ধ কত হবে? 13 মিটার। এইদিকে 13, এইদিকে 13, তাইলে তো হচ্ছে 26 মিটার, তাই না কথাটা? তাইলে এই পার্কের ব্যাস 26 মিটার, মানে ব্যাসার্ধ 13 মিটার। এবার পার্কের বাইরে 2 মিটার প্রশস্ত একটা রাস্তা আছে। তাইলে এই যে এইখান থেকে 2 মিটার করে একটা রাস্তা, আরে 2 মিটার করে একটা রাস্তা আছে প্রশস্ত, এই যে এরকম। মনে করো এই হচ্ছে রাস্তা, এই যে এটা। এই রাস্তার ক্ষেত্রফল বের করতে বলছে। রাস্তার ক্ষেত্রফল বের করে, এটা কোনো বিষয় না, এগুলা এটা এমসিকিউতে আসে। কিভাবে? তাহলে এই যে এই ব্যাসার্ধটাকে ধরে নাও স্মল আর, আর এই যে যে রাস্তা সহ ব্যাসার্ধ এটাকে ধরে নাও ক্যাপিটাল আর। তাহলে বড় বৃত্ত যেটা, রাস্তা সহ বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই ক্যাপিটাল আর স্কয়ার মাইনাস এই যে যে ছোট বৃত্ত যেটা, এটার ক্ষেত্রফল হচ্ছে পাই স্মল আর স্কয়ার। এই তো কাজ হয়ে গেল। এখন আসো, এইখানে আর এর মান 13, আর এই যে বড় আর যেটা, এটার মান হচ্ছে 13 প্লাস 2, কারণ এইখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য 13। একটা বৃত্তের সকল ব্যাসার্ধ সমান তুমি জানো, এবং সাথে রাস্তাটা যোগ হবে 2 মিটার। তাহলে 13 প্লাস 2 ইকুয়াল টু কত? 15 মিটার। এই তো বসায় দাও, ইকুয়াল টু 3 পাই কমন নিয়ে নাও। পাই কমন নিলে তুমি কি পাচ্ছ? 15 স্কয়ার মাইনাস 13 স্কয়ার ইকুয়াল টু বর্গ একক
সরাসরি, এটা সরাসরি আমি কি পাবো? রাস্তার ক্ষেত্রফল, সরাসরি রাস্তার ক্ষেত্রফল। এই ম্যাথটা অনেকেই অনেক ভাবে করতে পারে। ফার্স্টে তুমি ছোট বৃত্তের ক্ষেত্রফল বের করবা, বলবা যে পার্কের ক্ষেত্রফল, এরপরে রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল, এরপরে বলবা শুধু রাস্তার ক্ষেত্রফল, তখন পার্ক সহ ক্ষেত্রফল থেকে পার্কের ক্ষেত্রফল বাদ দিবা। আর এইভাবে সরাসরি করে ফেলা যায়। বৃত্ত রিলেটেড যে কোনো ম্যাথ খুবই সহজ এবং খুবই ছোট করে করা যায়। 7 নম্বর, 7 নম্বর, এটা বেশ একটা মজার ম্যাথ, ম্যাথটা আমার খুব পছন্দের। একটা গাড়ির সামনের চাকা এবং পিছনের চাকা, চাকা দুটো সমান না, সামনের চাকার ব্যাস দেওয়া আছে, দেখো ব্যাস কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ, ব্যাস 28 সেন্টিমিটার এবং পিছের চাকার ব্যাস হচ্ছে 35 সেন্টিমিটার। ঘোড়ার গাড়ি চড়ো না তোমরা, সামনের চাকা ছোট পিছনের চাকা বড়, এই ধরনের। সামনের চাকার ব্যাস দেওয়া আছে, পিছনের চাকার ব্যাস দেওয়া আছে। এখন বলছে গাড়িটি 88 মিটার পথ যেতে সামনের চাকা পিছনের চাকার থেকে কত সংখ্যক বার বেশি ঘুরবে, পূর্ণ সংখ্যক বার। অবশ্যই সামনের চাকা যেহেতু ছোট তাহলে এটা বেশি বার ঘুরবে, আর পিছনের চাকা বড়, এটা একটু কম সংখ্যক বার ঘুরবে। আচ্ছা, এখানে একটা কথা জানা থাকতে হবে, সেটা হচ্ছে কোনো গাড়ি একবার ঘুরলে তার পরিধি সমান পথ অতিক্রম করে। কোনো গাড়ির চাকা একবার ঘুরলে, এটা তোমার বেসিক থাকতে হবে। একটি বৃত্তাকার চাকা, গাড়ির চাকা যদি একবার ঘুরে তাহলে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে। এই বেসিকটা তুমি একদম মাথায় নিয়ে নাও। থাকলো, এটা এটা এখানে লেখা থাকলো। এখন বিষয়টা দেখো, ঘটনাটা কি হবে। মনে করো এই হচ্ছে একটা গাড়ি, একটা বাস গাড়ি আর কি, হ্যাঁ। এই মনে করো একটা গাড়ি, এখন এই হচ্ছে গাড়ির পিছনের চাকা, একটু বড়, গাড়িটা আর একটু বড় বানাই। এইখানে এই হচ্ছে গাড়ির সামনের চাকা, এই হচ্ছে একটা গাড়ি, মোটামুটি। তো এই যে যে পিছনের চাকা, এই পিছনের চাকার ব্যাস যদি 35 মিটার হয়, তাইলে ব্যাসার্ধ হবে কত? এই সম্পূর্ণটা 35 হইলে এই যে গাড়ির চাকার 35-এর অর্ধেক কত? 17.5। তাহলে এইটা হবে 17.5 হচ্ছে এই চাকার ব্যাসার্ধ। আর এই যে এইটা হচ্ছে গাড়ির সামনের চাকা, এই যে হেডলাইট জ্বালাই দিলাম, এই যে গাড়িটা সামনের দিকে চলতেছে। এখন এই সামনের চাকার ব্যাস দেওয়া আছে হচ্ছে 28 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে? 28-এর অর্ধেক 14, তাহলে এইটার ব্যাসার্ধ হচ্ছে 14 সেন্টিমিটার। এখন এই যে যে পিছনের চাকা এবং সামনের চাকার পরিধিটা বের করো। তাহলে এই ম্যাথটা আমরা একটু ডিটেলসে করি। সামনের চাকার পরিধি, সামনের চাকার পরিধি তুমি একটু লিখে নিও যে সামনের চাকার ব্যাস এত, অতএব ব্যাসার্ধ হচ্ছে 2 দ্বারা ভাগ করে নিও। সামনের চাকার পরিধি ইকুয়াল টু 2 পাই আর, ইকুয়াল টু 2 ইন্টু 3.1416 ইন্টু আর এর মান কত? দেখো এখানে 14, আচ্ছা সেমি, 14 সেমি। তাহলে ঘটনা হচ্ছে 2 ইন্টু 3.1416 ইন্টু 14 ইকুয়াল টু কত? 87.96, 87.96 সেমি। এখানে একটা ঘটনা আছে, এটা একটু খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে গাড়ির চাকার যে ব্যাস, এটা দেওয়া আছে সেন্টিমিটারে, কিন্তু সে যতটুকু পথ অতিক্রম করবে এইটা দেওয়া আছে মিটারে। সো তুমি এই দূরত্বটাকে মিটারে কনভার্ট করে নিতে পারো, অথবা ব্যাস গুলাকে তুমি সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করে নিতে পারো, তোমার ইচ্ছা। তাহলে এটা গেল গাড়ির সামনের চাকার পরিধি। তাহলে হচ্ছে পিছনের চাকার পরিধিটা আমরা বের করি। পিছনের চাকার পরিধি ইকুয়াল টু 2 পাই ইন্টু আর এর মান সরাসরি বসাই দিই 17.5। এটা কত আসে আমরা একটু দেখি। 2 ইন্টু 3.1416 ইন্টু 17.5 ইকুয়াল টু 109.95।
109.95 সেমি। ওকে, এখন আসো চাকাটা একবার ঘুরলে তার পরিধি সমান পথ অতিক্রম করবে, তাহলে 88 মিটার ঘোরার জন্য তার কতটুকু পথ অতিক্রম করতে হবে। এখন এখানে যে এই যে 88 মিটার আছে, এই মিটারকে তাহলে সেন্টিমিটারে নিয়ে নিতে হবে। মিটারের সাথে সেন্টিমিটারের সম্পর্ক কি? 100 কিলিয়া হাকিয়া ডাকাত মারিলে দেশে শান্তি, দেশে শান্তি 2 ঘর, তাহলে 2 শূন্য, তাহলে 88 গুণন 100, 88 গুণন 100 সেমি, তাহলে ইকুয়াল টু কত পাই? 88, দুইটা শূন্য সেমি। আমরা এটাকেই সেন্টিমিটারে নিয়ে নিলাম। তাহলে দেখো সামনের চাকার জন্য যদি হিসাব করো, সামনের চাকাটা একবার ঘুরলে তার পরিধি সমান পথ অতিক্রম করবে, তার মানে এই যে এত সেন্টিমিটার পথ অতিক্রম করে একবার ঘুরে। সামনের চাকার ক্ষেত্রে দেখো, সামনের চাকা 87.96 সেমি পথ অতিক্রম করে একবার ঘুরে। অতএব 1 সেন্টিমিটার পথ অতিক্রম করতে তার কম ঘুরতে হবে 1 ডিভাইডেড বাই 87.96 বার ঘুরতে হবে। অতএব আমার টোটাল কত? 8800 সেন্টিমিটার অতিক্রম করতে তার বেশি ঘুরতে হবে। 1 ইন্টু 8800 সেন্টিমিটার ডিভাইডেড বাই 87.96 এতবার ঘুরতে হবে। গেল, এটা একটা ঐকিক নিয়ম। আরেকটা ঐকিক নিয়ম এই সাইডে করি, আরেকটা ঐকিক নিয়ম এই সাইডে করে ফেলি। তাহলে এই যে পিছনের গাড়িটা হচ্ছে 109.95 সেমি অতিক্রম করে একবার ঘুরে। অতএব 1 সেমি অতিক্রম করে 1 ডিভাইডেড বাই 109.95 বার ঘুরবে। একটু ক্লিয়ার করে লিখি, 109.95 বার ঘুরবে। অতএব টোটাল ডিস্টেন্স কত? 8800 সেন্টিমিটার অতিক্রম করতে কতবার ঘুরবে? 1 ইন্টু 8800 ডিভাইডেড বাই 109.95 এতবার ঘুরবে। তাহলে দুইটাই আমি একবারে ক্যালকুলেটরে চাপ দিয়ে দিই, দেখি কত আসে। দুইটা একবারে ক্যালকুলেশন করলে কত আসে? 8800 কে ভাগ করব হচ্ছে 87.96, ভাগ করলে আসে 100.04, 100.04 বার। তার মানে এই দূরত্ব অতিক্রম করতে সামনের চাকার 100 বার ঘুরতে হবে। এখন পিছনের চাকাটা কতবার ঘুরে এটাই দেখার বিষয়। তাহলে পিছনের চাকাটা ঘুরবে হচ্ছে 100 কে ভাগ করতে হবে হচ্ছে 109.95, 109.95 দিলে 80.03 বার, 80.03 বার ঘুরতে হবে। তাহলে দেখো 100.04 বার ঘুরে সামনের চাকা এবং পিছনের চাকা ঘুরে 80.03 বার। বলছে যে পিছনের চাকা সামনের চাকা থেকে কত পূর্ণ সংখ্যক বার বেশি ঘুরবে। তাইলে কত সংখ্যক বার বেশি ঘুরবে? তাহলে এটা একটু লিখে দিও, আমার জায়গা কম। বেশি ঘুরবে 100.04 বিয়োগ 80। যেহেতু পূর্ণ সংখ্যক বার বলছে এই জন্য দশমিকের পরের সংখ্যাগুলো আমরা বাদ দিলাম, ইকুয়াল টু 20 বার। তাহলে সামনের চাকাটা পিছনের চাকার থেকে 20 বার বেশি ঘুরবে। এই যে পিছনের চাকার থেকে এই সামনের চাকাটা 20 বার বেশি ঘুরবে। কথা কি বোঝানো গেল? যেহেতু সামনের চাকার ব্যাসার্ধ ছোট, চাকা ছোট ও বেশি বার ঘুরবে একই পথ অতিক্রম করতে, আর পিছনের চাকা যেহেতু বড়, ব্যাসার্ধ বড়, পরিধি বড় ও কম সংখ্যক বার ঘুরবে একই দূরত্ব অতিক্রম করতে। আশা করি বুঝতে পারছো। সো এইখানে এটা ছিল 7 নাম্বার। 8, 9 আরো দুইটা ম্যাথ করি। দেখো 8 নাম্বার ম্যাথটা, এই যাবৎকাল যতগুলা ম্যাথ করলাম এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ 8 নাম্বার ম্যাথটা। এই ম্যাথ থেকে এমসিকিউ আসে প্রচুর। একটা বৃত্তের পরিধি দেওয়া আছে। কি দেওয়া আছে? বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি দেওয়া আছে কথাটার মানেই হচ্ছে আমি ব্যাসার্ধ বের করতে পারবো। আমরা কি জানি? বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই r। এই 2 পাই r ইকুয়াল টু দেওয়া আছে 220। অতএব r ইকুয়াল টু বের করতে পারবা 220 ডিভাইডেড বাই 2 পাই। কাজ কিন্তু শেষ। বৃত্তের পরিধি দেওয়া আছে মানে ব্যাসার্ধ বের করতে পারবো। এরপরে বলছে ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানে ওই বৃত্তের ভিতরে একটা বর্গ অন্তর্লিখিত হয়। তোমরা জানো যে কোনো চতুর্ভুজ কিন্তু বৃত্তের ভিতরে অন্তর্লিখিত হয় না। ওই সকল চতুর্ভুজই বৃত্তের ভিতরে অন্তর্লিখিত হবে যাদের বিপরীত কোণ দুইটা সমষ্টি
80 ডিগ্রি। কারণ কি, তোমরা উপপাদ্য 23 নম্বরে পড়ে আসছো না? উপপাদ্য 23-এ কি পড়ছো? উপপাদ্য 23-এ পড়ছো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে বর্গ এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, আয়তক্ষেত্র এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, বিপরীত দুইটা কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় সেই চতুর্ভুজটা বৃত্তস্থ। অর্থাৎ ওই চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু দিয়ে একটা বৃত্ত যাবে। সামান্তরিক কিন্তু বৃত্তস্থ চতুর্ভুজ না, রম্বস বৃত্তস্থ চতুর্ভুজ না, ট্রাপিজিয়াম বৃত্তস্থ চতুর্ভুজ না। কথা কি বোঝানো গেল? তাহলে দুইটা বিপরীত বাহু যদি 180 ডিগ্রি হয় বা এক সম্পূরক কোণ হয় বা এক সরল কোণ হয়, যেভাবেই বলুক, সেটা বৃত্তস্থ চতুর্ভুজ। এখন তোমার এখানে একটা কনসেপ্ট জানতে হবে, বৃত্তস্থ চতুর্ভুজের এই যে যে বর্গ, এই বর্গের কর্ণটা অ্যাকচুয়ালি বৃত্তের এক মাথা থেকে আরেক মাথায় যাবে। তুমি দেখো বর্গের কর্ণটা এক মাথা থেকে আরেক মাথায় যাবে এবং মাঝখানের এই যে বিন্দু হয়ে গেছে। তাহলে এই যে যে বর্গের কর্ণ, এই কর্ণটাই কি সরি বর্গের কর্ণটাই কি তোমার বৃত্তের ব্যাস। বর্গের কর্ণ হচ্ছে বৃত্তের ব্যাস। বর্গ নিয়ে তো কোনো কথা বলে নাই, কথা বলছে বৃত্ত নিয়ে। আমি বৃত্তের ব্যাস কিন্তু বের করে ফেলছি। তাহলে 220 কে আমি হচ্ছে ভাগ করে একটু ব্যাসটা বের করে নেই। 220 কে ভাগ করব হচ্ছে 2 দ্বারা এবং ভাগ করব হচ্ছে 3.1416 দ্বারা। ভাগ করলে পাই 35.01। তাহলে এখানে কত পাচ্ছি? ভাগফল ইকুয়াল টু 35.01 মিটার। তাইলে আমি কিন্তু ব্যাসার্ধ পাইছি 35.01 মিটার। 35.01 মিটার হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ কে দ্বিগুণ করলেই তো আমি ব্যাস পেয়ে যাই। ব্যাসার্ধকে দ্বিগুণ করলে আমি কি পাই? ব্যাস পাই কি পাই না? তাহলে অতএব এখান থেকে তুমি ব্যাসটা বের করে ফেলো। ব্যাস আর ইকুয়াল টু 2 ইন্টু 35.01 ইকুয়াল টু অ্যান্সার ইন্টু 1। দশমিকের পর আরো কয়েকটা সংখ্যা আছে, তো আমি পুরো সংখ্যাটা নিয়ে নিচ্ছি। অ্যান্সার ইন্টু 2 70.02 70.02 মিটার। এটা হচ্ছে বর্গ বৃত্তের ব্যাস। এখন বৃত্তের ব্যাসটাই তো বর্গের কর্ণ। এখন তুমি কি জানো, বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি সমান? প্রত্যেকটা বাহু যদি এ হয়, তাহলে বর্গের কর্ণের সূত্র কি? √2a। এটা আবার কোথা থেকে পাইছি? পিথাগোরাস থেকে পাইছি। কিভাবে পিথাগোরাস থেকে পাইছি? এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের অতিভুজ কত? এটাকে যদি তুমি সি চিন্তা করো, তাহলে সি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস এ স্কয়ার, এত বা সি ইকুয়াল টু এ স্কয়ার যোগ করলে 2a স্কয়ার, এত বা সি ইকুয়াল টু 2a স্কয়ার, √2 স্কয়ার রুটে কাটা গেলে শুধু 2a। এই যে বর্গের কর্ণের দৈর্ঘ্য, বর্গের কর্ণ, আয়তের কর্ণ সবগুলাই তো পিথাগোরাস থেকে পাওয়া যায়, তাই না? তোমাকে বের করতে বলছে কি, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। কর্ণের দৈর্ঘ্য পাইছি, তাহলে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা তো কোনো ব্যাপারই না। প্রশ্ন মতে বর্গের কর্ণ সমান সমান 70.02। অথবা কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা তুমি যদি জানো, √2a ইকুয়াল টু 70.02, অথবা a ইকুয়াল টু 70.02 কে √2 দ্বারা ভাগ করব, তাহলে আমি কি পেয়ে যাব? বর্গের বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। অ্যানসার ভাগ হচ্ছে √2 ইকুয়াল টু 49.51 49.51 মিটার। তাহলে এই যে এর মান পেয়ে গেছি 49.51 মিটার। ক্লিয়ার? খুবই সিম্পল ম্যাথ। এখন এখান থেকে এমসিকিউ কি কি আসতে পারে? বর্গের বাহুর দৈর্ঘ্য আসতে পারে, বর্গের ক্ষেত্রফল আসতে পারে, বৃত্তের ক্ষেত্রফল আসলে তো ব্যাসার্ধ দেওয়াই আছে, সো আর তো কোনো কথাই নাই। এই ম্যাথটা গুরুত্বপূর্ণ। এই 8 নাম্বার ম্যাথটা গুরুত্বপূর্ণ এবং 9 নাম্বার এখন যে ম্যাথটা করবে, এই দুইটা ম্যাথ বেশ আসে। দেখো বেশ গুরুত্বপূর্ণ এই ম্যাথটা। আমি সৃজনশীলে ঘ নাম্বারের জন্য পাইছি এবং অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে এই ম্যাথটা আমি এমসিকিউ তেও পাইছি। বোর্ডে এমসিকিউ তে এই ম্যাথটা আসছে। কোশ্চেন হচ্ছে একটি বৃত্তের পরিধি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। আচ্ছা, বৃত্তের পরিধি যে কথা, পরিসীমা একই কথা। যখন বৃত্ত হয় তখন আমরা পরিধি বলি, বাট পরিধি এবং পরিসীমা টার্মটা একই। তার মানে এই ধরো একটা বৃত্ত, এই ধরো একটা সমবাহু ত্রিভুজ, হ্যাঁ? এই বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় এবং সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ, তাহলে এই বৃত্তের পরিধি কত?
এই বৃত্তের পরিধি ইকুয়াল টু 2 পাই আর, এবং এইটার পরিসীমা যখন ত্রিভুজ বলে বা চতুর্ভুজ বলে তখন পরিসীমা বলে। তিনটা বাহুর যোগফল, তাহলে তিনটা একে যোগ করলে 3a হবে। অবশ্যই একক কথাটা আছে, একক কথাটা লিখবা। তাহলে একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। অতএব আমরা কি বলতে পারি এই কথাটা যে প্রশ্ন মতে এই যে পরিধি 2 পাই আর সমান সমান 3a, বৃত্তের পরিধি সমান ত্রিভুজের পরিসীমা থাকলো, লাইনটা থাকলো। ফার্স্টের লাইনের ক্যালকুলেশন এইটুকুই, যে ধরি একটি বৃত্তের ব্যাসার্ধ আর, সুতরাং পরিধি 2 পাই আর, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a, সুতরাং পরিধি 3a। প্রশ্ন মতে 2 পাই আর ইকুয়াল টু 3a এই পর্যন্ত থাকলো। তোমাকে বলছে পরে এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। তাহলে ক্ষেত্রফলের অনুপাত মানে কি? বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল যেহেতু বৃত্ত আগে আছে সুতরাং বৃত্তের ক্ষেত্রফল অনুপাত মানে কি? ইস্টু। বৃত্তের ক্ষেত্রফল ইস্টু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। বুঝো বিষয়টা, আমরা কিন্তু বাড়তি কিচ্ছু করতেছি না, তারা যা যা বলছে তাই একটু লিখতেছি জাস্ট। বৃত্তের ক্ষেত্রফল এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলছে। এখন তুমি কি জানো না যে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4a স্কয়ার। কিন্তু এটা তো কোনো অনুপাত হলো না, অনুপাতটা এইখান থেকে আনতে হবে, যে তাদের পরিধি সমান। এইখান থেকে তোমার একটা ঘটনা ঘটাইতে হবে, সেটা কি? এই যে বৃত্তের পরিধির জন্য দরকার কি? আর এই আর এর মানটা তোমার ত্রিভুজের মাধ্যমে প্রকাশ করতে হবে, অথবা সমবাহু ত্রিভুজের যে পরিসীমার জন্য বাহুর দৈর্ঘ্য এ, এই এর মানটা আর এর মাধ্যমে প্রকাশ করতে হবে। সহজ কথায় প্রতিস্থাপন করতে হবে, হয় আর কে এ দ্বারা প্রতিস্থাপন করতে হবে অথবা এ কে আর দ্বারা প্রতিস্থাপন করতে হবে। কইরা এইখানে মান বসাইলে অ্যান্সার পেয়ে যাব। এখন তোমার ইচ্ছা তুমি কাকে প্রতিস্থাপন করবা, আমি যে কোনো একটাকে করে দেখাই। অতএব আর ইকুয়াল টু কত? 3a ডিভাইডেড বাই টুয়াইস পাই। আর এর মান পাইছি, এবার এখানে বসাও। এত বা পাই ইন্টু আর স্কয়ার, আর স্কয়ার যদি হয় তাহলে 3a ডিভাইডেড বাই 2 পাই, এর উপরে দিতে হবে স্কয়ার, ইস্টু √3/4 ইন্টু এ স্কয়ার। এত বা পাই ইন্টু 3 তিরিকে 9 এ স্কয়ার, 2 দুগুণে 4 পাই স্কয়ার, অনুপাত √3 ডিভাইডেড বাই 4 ইন্টু এ স্কয়ার। এখন যেহেতু অনুপাত, অনুপাতের উভয় রাশিকে সেম সংখ্যা দ্বারা গুণ ভাগ করা যায়, তাইলে দেখো এই এ স্কয়ার কাটা, এই যে এইখানে 4 4 কাটা, উপরে পাই নিচে পাই স্কয়ার, তাহলে থাকে একটা পাই। তাহলে কি থাকলো আলটিমেটলি? কি থাকলো তুমি দেখো, উপরে থাকলো 9 ডিভাইডেড বাই পাই, এখানে তো আর কিছু নাই, ইকুয়াল টু এইখানে শুধু √3। এখন 9 কে √3 দ্বারা যদি ভাগ করো, অনুপাতটা আরেকটু ছোট হয় না? 9 কে √3 দ্বারা ভাগ করলে কিভাবে লেখা যায়? 9 মানে কত? 9 মানে হচ্ছে √3 ইন্টু √3 ইন্টু √3 ইন্টু √3। দেখো তো, এই দুইটা মিলে একটা 3, এই দুইটা মিলে একটা 3। সো আমি কি করতে পারি, এখানে কিন্তু অনুপাত চিহ্নটা আছে, আমি কি করতে পারি, একটা √3 কাইটা দিলে এইখানে কি থাকলো? 3√3 ডিভাইডেড বাই পাই ইস টু 1। এই নিচে কি দেখা যায়? হ্যাঁ, 3√3 ডিভাইডেড বাই পাই ইস টু 1। তাইলে এদের অনুপাত কিন্তু এইটাই, অনুপাত হচ্ছে 3√3। এবার দেখো এই অনুপাতের মধ্যে আবার নিচে একটা ভগ্নাংশ আছে, তাহলে পাই দ্বারা উভয় পক্ষকে গুণ করে দেই। পাই দ্বারা যদি উভয় পক্ষকে গুণ করে দাও তাহলে দেখো কি পাচ্ছ, পাই দ্বারা উভয় পক্ষকে গুণ করে দিলে তুমি পাচ্ছ 3√3 ইস টু শুধু পাই। এইটাই হচ্ছে তাদের মধ্যে অনুপাত। এখন আসো, এটা তো তোমাকে আমি কি দ্বারা বুঝাইলাম? এটা বুঝাইলাম হচ্ছে আমি আর এর মান, মানে এ কে আর এর মানকে প্রতিস্থাপন করছি, আর এর মান এর মাধ্যমে প্রকাশ করছি। এখন তোমার কাছে মন চাইছে না আমি একটু অন্যভাবে করতে চাই, তাহলে করো, তুমি এর মাধ্যমে প্রতিস্থাপন করো। তাহলে এ ইকুয়াল টু তুমি কি পাও? 2 পাই আর ডিভাইডেড বাই 3। আমি একটু এই যেটা মুছে দেই, 2 পাই আর ডিভাইডেড বাই 3। তাহলে আমি এইখানে একটু ক্যালকুলেশন করে দেখাই। তাহলে দেখো, পাই আর স্কয়ার অনুপাত √3/4 এ স্কয়ার, অথবা পাই
আর স্কোয়ার অনুপাত রুট ওভার 3 ডিভাইডেড বাই 4। এ স্কোয়ার মানে কি 2 পাই আর বাই 3 হোল স্কোয়ার। তাহলে 2 কে স্কোয়ার করলে হয় 4, পাই কে স্কোয়ার করলে হয় পাই স্কোয়ার, আর কে স্কোয়ার করলে হয় আর স্কোয়ার, 3 কে স্কোয়ার করলে হয় 9। আবার দেখো সেম কাটাকাটি যাচ্ছে, এই 4 কাটা, এই আর স্কোয়ার কাটা, এই পাই দ্বারা এটাকে কাটলে থাকে শুধু পাই। এতবা এইখানে কত থাকে 1:2, এখানে থাকে 1:2। এই যে দেখো রুট ওভার 3 দ্বারা 9 কে কাটলে থাকে 3 রুট 3, তুমি করে দেখো, তাহলে থাকে 1:2 পাই ডিভাইডেড বাই 3 রুট ওভার 3। এখন অনুপাতের মধ্যে আমি ভগ্নাংশ রাখবো না, পূর্ণ সংখ্যা আনবো, তাহলে উভয় পক্ষকে 3 রুট 3 দ্বারা গুণ করো, তাহলে 3 রুট 3 দ্বারা 1 কে গুণ করলে 3 রুট 3 হয় ইস্টু 3 রুট 3 দ্বারা পাই বাই 3 রুট 3 কে গুণ করলে দেখো পাই ডিভাইডেড বাই 3 রুট 3, একে গুণ করব 3 রুট 3 দ্বারা, তাহলে এটা কাটা যায়, কাটা গিয়ে শুধু পাই থাকে। সো তুমি যেভাবেই কাজটা করো একই অনুপাত পাবা। তাহলে কি করব, আর কে এর মাধ্যমে প্রতিস্থাপন করব, অথবা এ কে আর এর মাধ্যমে প্রতিস্থাপন করব। কইরা এই যে ক্ষেত্রফলের সূত্র, এই ক্ষেত্রফলের সূত্রের মধ্যে বসাই দিয়ে ক্যালকুলেশন করলে তুমি তাদের ক্ষেত্রফলের অনুপাত পাবা। শুধুমাত্র ক্ষেত্রফলের সূত্র লেখা যদি বসে থাকো তাহলে কিন্তু ক্ষেত্রফলের অনুপাত পাবা না, কারণ কি তাদের পরিধি সমান, সুতরাং সেইখান থেকে তাদের প্রতিস্থাপন করে মান আনতে হবে, তা নাহলে অনুপাত পাবা না। আশা করি বুঝতে পারছো, এটা আসে, প্রচুর আসে পরীক্ষায়। এখন এই চ্যাপ্টারের 10 নম্বরে তোমাকে 2-3টা শেপ দিছে, চিত্র দিছে, চিত্র দিয়ে তাদের ক্ষেত্রফল বের করতে বলছে, ঠিক আছে? সো গাঢ় অংশের ক্ষেত্রফল বের করতে বলছে, তাই না? তো গাঢ় অংশের ক্ষেত্রফল কিভাবে বের করব? গাঢ় চিহ্নিত অংশগুলোর ক্ষেত্রফল আমি একটা দুইটা চিত্র একটু দেখাই। দেখো কয়েকটা শেপের ক্ষেত্রফল বের করা যাক। এই যে একটা শেপ কোণের মতো দেখতে, এই শেপটার ক্ষেত্রফল যদি চিন্তা করো, এখানে একটা বিষয় কিন্তু কনফিউশনের আছে। তুমি এটা দেখে প্রাথমিকভাবে তুমি মনে করতে পারো এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা, আর উপরেরটা হচ্ছে অর্ধবৃত্ত। এটা তোমার প্রাথমিক সেন্স আসতে পারে, কিন্তু দেখো এই বাহুটা 9, এই বাহুটা 8, এই বাহুটা 10। তুমি যদি পৃথাগোরাস করো 8 স্কয়ার প্লাস 9 স্কয়ার ইকুয়াল টু কত হয়? 8 8 64 প্লাস 9 9 81। 64 এবং 81 কে যদি যোগ করো তাহলে 4 আর 1 5, 8 আর 6 কত হয় 14, 145। আর এখানে অতিভুজের উপর বর্গ 10 স্কয়ার ইকুয়াল টু 100। তাহলে এটা কিন্তু কোনোভাবেই সমকোণী ত্রিভুজ হচ্ছে না, এই কোণটা কিন্তু সমকোণ না। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করব? এখানে উচ্চতাও দেওয়া নাই, তাহলে এই অংশটুকুর ক্ষেত্রফল বের করব হচ্ছে বিষমবাহু ত্রিভুজের সাহায্যে, বিষমবাহু। তবে একটা বিষয় খেয়াল রাখবো, যদি এটা এমসিকিউ তে আসে তাহলে এখানে সমকোণী ত্রিভুজ দেওয়ার সম্ভাবনাই বেশি, তাহলে তুমি এটার ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা দ্বারা করবা। কারণ আমরা দেখে আসছি ভূমি এবং উচ্চতা তখনই হবে যখন 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি না হলে তো উচ্চতা চিন্তা করা যায় না। আচ্ছা, তাহলে এইটাকে বিষমবাহু ত্রিভুজের সাহায্যে কিভাবে বের করব? রুট ওভার এস ইনটু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, এইভাবে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। আর এটা যেহেতু অর্ধবৃত্ত, উপরের অংশটুকু অর্ধবৃত্ত এবং তার ব্যাসার্ধ দেওয়া আছে সম্পূর্ণটা 9 সেন্টিমিটার হলে 9 এর অর্ধেক কত 4.5 সেন্টিমিটার। তাহলে এই যে এটার সাথে যোগ করব হচ্ছে ওইটার ক্ষেত্রফল কত হবে পাই আর স্কয়ার, তাহলে পাই ইনটু 4.5 স্কয়ার, তাই না? এটাকে আবার 2 দ্বারা ভাগ করতে হবে কারণ অর্ধবৃত্ত তো। এবার উপরের থেকে দেখো ত্রিভুজের ক্ষেত্রফল পাবো, নিচে দেখো অর্ধবৃত্তের ক্ষেত্রফল পাবো, এই দুইটাকে যোগ করলে আমি আমাদের যে শেপটা এই শেপের ক্ষেত্রফল পেয়ে যাব। বাকিটা তোমরা করতে পারবা, এটা জাস্ট একটু বোঝানোর জন্য। এবার দেখো আরেকটা দেওয়া আছে হচ্ছে 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার যেহেতু দেওয়া আছে তাহলে এটা হচ্ছে একটা বৃত্ত বর্গ। বর্গের ক্ষেত্রফল কত? বর্গের ক্ষেত্রফল হচ্ছে 12 স্কয়ার। এখানে তোমাকে এই যে এই অংশগুলোর এই কর্নার গুলোর ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে এইটার ভিতরে যে একটা বৃত্ত আছে এই বৃত্তের ব্যাস কত? বৃত্তের ব্যাসও তো 12, কারণ বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 12 হলে বৃত্তের ব্যাসটাও তো 12 হয়। তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 6। তাহলে এই যে এইখান থেকে পাই 6 স্কয়ার যদি বাদ দিয়ে দাও তাইলেই পেয়ে যাব হচ্ছে এই যে বর্গের ভিতরে যে বৃত্ত আছে এইখানে যে কর্নার গুলো উৎপন্ন হয়েছে এই কর্নারের ক্ষেত্রফল পাবো। এরপরে আরো দেওয়া আছে হচ্ছে এই ধরনের একটা শেপ দেওয়া আছে, এটা তো খুব সহজ। এটা হচ্ছে বর্গ, বর্গের ক্ষেত্রফল পাবো, এটাকে অর্ধেক করলে ব্যাসার্ধ, অর্ধবৃত্তের ক্ষেত্রফল পেয়ে যাবো।
তো এই শেপগুলা করে ফেলো। এই 11.3 থেকে এই ম্যাথগুলাই বারবার আসে। পরবর্তীতে 11 দশমিক দুঃখিত 16.3 থেকে এই ম্যাথগুলাই বারবার আসে এবং 16.4 হচ্ছে ঘন বস্তু নিয়ে কিছু কথাবার্তা বলছে। আয়তাকার ঘনবস্তু, ঘনকাকার ঘনবস্তু এবং সিলিন্ডার নিয়ে কথাবার্তা বলছে। ঘনক, গোলক, কোনক এগুলা নিয়ে তোমাদের হায়ার ম্যাথের ঘনজ্যামিতিতে কথাবার্তা বলছে। সো ওইটার উপরে তো আমার ক্লাস দেয়া নাই। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাআল্লাহ 16.4 এর নিয়ে, এবং এরপরে পরিসংখ্যানের উপর আমি 2টা ক্লাসের মধ্যে সম্পূর্ণ পরিসংখ্যান কভার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া রেখো।